নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমে এফআইআই এবং ডিআই এর ডেটা দেখে নিই। গতকাল যেমনটা দেখতে পেয়েছিলাম দুজনের তরফ থেকে সিলিং দেখা গিয়েছিল, কিন্তু আজকে জিনিসটা আর সেরকম নেই। আজকেই ডিআইআই এরা কেনাকাটাই করেছেন, যদিও এই কেনাকাটার ফিগারটা কম, তবু এটা পজিটিভ। দেখতে পাচ্ছেন এই 941 কোটি টাকা শেয়ার কিনেছে, এবং সেখানে উল্টো দিকে এফআইআই এরা বেশিরভাগ দিনেরই মতো আজকে বিক্রিও করেছে। আজকে 3254 কোটি টাকা শেয়ার এই এফআইআই রা বিক্রি করেছে। এরপরে এই আমেরিকার মার্কেট দেখতে পাচ্ছেন একটা শার্প কারেকশন এসে গেছে। এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রায় 1.15% ডাউন হয়ে গিয়েছে। আর শুধুমাত্র এই ডাউ জোন্স নয়, এই নাসডাকেও দেখতে পাচ্ছেন এই পতন অনেকটাই বেশি, 1.62% পড়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিয়ার গুলো, এই ইনফোসিসের এডিয়ার 5.34% ডাউন, উইপ্রো এডিয়ার 3.55% পড়া। দেখতে পাচ্ছেন এই আইটি সেক্টরের যে এডিয়ার গুলো রয়েছে এগুলো খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে। ডক্টর রেড্ডি ল্যাব 5.65% বাড়া। আজকে ইন্ডিয়ান মার্কেটেও ডক্টর রেড্ডি ল্যাব এটা ভালো পারফর্ম করেছে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এগুলো সবই লাল নিশানে দেখতে পাচ্ছেন। আমাদের ভারতীয় মার্কেটেও এগুলো পড়েছিল, এবং এই যাত্রা অনলাইন এটাই 2.25% কাছাকাছি ডাউনে রয়েছে। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন সংকেত আসছে, এইখানে তো দেখতে পাচ্ছেন কিছুটা পড়া রয়েছে, কিন্তু যদি চার্টে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা শার্প কারেকশন এসে গিয়েছিল। যেমনটা এই ডাউ জোন্স নাসডাক করেছে তেমনটা এখানে দেখতে পাওয়া গিয়েছিল। সেখান থেকে কিছুটা রিকভারি হয়েছে, যদিও এখনই দেখতে পাচ্ছেন 230 পয়েন্টের কাছাকাছি নিচে রয়েছে। তবে এই যে ডেটাটা দেখছেন এই 233 পয়েন্ট পড়া, এটা কিন্তু সকালের যে ডেটা সেটাকে ধরে নিয়ে এমনিতে যদি দেখেন এখন তো এই গিভ নিফটি এটাই 29 পয়েন্ট নিচে রয়েছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন সংকেত দিচ্ছে, এই ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন বেড়ে গেছে। এই ব্রেন্ট ক্রুড 100-র উপরে তো উঠে গিয়েছিল, আবার এই 105-কেও টপকে দিয়েছে, এই 106-এর উপরে রয়েছে। দেখতেই পাচ্ছেন এই ক্রুড অয়েল এখানেও কেমন একটা শার্প তেজি এসেছে। আর এই হঠাৎ করে আমেরিকান মার্কেট ডাউ জোন্স নাসডাক পড়ে গেল, গিভ নিফটি পড়ে গেল, তারপরে ক্রুড অয়েল বেড়ে গেল। কেন এমনটা হলো? এই সময় এই ধরনের জিনিসগুলো আমরা কখন দেখতে পাচ্ছি? যখন এই যুদ্ধ রিলেটেড কোনো খবর সামনে আসছে, তেমনই কিছু নিউজ সামনে আসছে। কোন দেশ থেকে এই নিউজ সামনে আসছে? এই নিউজটা সামনে আসছে ইসরায়েলের তরফ থেকে। এখানে এই ইসরায়েলের মিনিস্টার তিনি কিছু কথা বলেছেন। এইখানে দেখতে পাচ্ছেন এই ইসরায়েলের মিনিস্টার তারা কি বলছেন, ওয়েটিং ফর ইউএস গ্রিন লাইট টু রিটার্ন ইরান টু স্টোন এজ। মানে শুধুমাত্র আমেরিকার অ্যাপ্রুভালের জন্য এই ইসরায়েল এখনো এই সিজ ফায়ারটা মেনে চলছে, সেরকম বড় কোনো অ্যাটাক করছে না। কিন্তু একবারেই আমেরিকার তরফ থেকে সিগন্যাল পেয়ে গেলেই তারাই ইরানের উপর খুব বড় অ্যাটাক করবে। এখানে দেখতে পাচ্ছেন এই আইডিএফ মানে ইসরায়েলের যে সেনাবাহিনী রয়েছে তারাই রেডি রয়েছে কিসের কিসের জন্য। দেখতে পাচ্ছেন এই ডিফেন্সিভলিও রেডি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অফেন্সিভলিও রেডি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই ইসরায়েল এটা কি করেছে, এই যে টার্গেট গুলো সেগুলোকে কিন্তু চিহ্নিত করে রেখেছে। শুধুমাত্র এই আমেরিকার গ্রিন লাইট দরকার, এবং সেটা পেয়ে গেলে এই মার্ক করা জায়গাগুলোতে এই ইসরায়েল কিন্তু অ্যাটাক করবে। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার এই কাজ তিনি ভিডিও স্টেটমেন্টে এই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং বলতে পারেন বিশেষ করে এই স্টেটমেন্টটা সামনে আসার পরেই মার্কেটে প্রেসার দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই আমেরিকার যে সেনাবাহিনীর সদর দপ্তর রয়েছে এই পেন্টাগন, সেখানে কিছু খবর সামনে আসছে। কি এখানে দেখতে পাচ্ছেন এই আমেরিকান নেভির টপ যিনি অফিসিয়াল ছিলেন তিনি তার যে পদ সেটাই ইমিডিয়েট বেসিসে ছেড়ে দিয়েছেন। বর্তমানে দেখতে পাচ্ছেন এই নেভির মাধ্যমে এই যে ইরানিয়ান ফোর্স সেগুলোতে বিভিন্ন ব্লকেট লাগিয়ে দেওয়া হয়েছে। ইরানের কোনো জাহাজ সেই দেশ থেকে বেরোতে পারছে না, সেই দেশে ঢুকতেও পারছে না। এবং এরই মাঝখানে এই নেভি অফিসিয়ালের এই যে রেজিগনেশন, এটা কিন্তু এই যুদ্ধে একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এই ইউএস এর নেভি সেক্রেটারি জন ফেলার তিনি তার এই যে কাজ সেটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন কি কারণে, কোনো কারণ কিন্তু দেওয়া হয়নি। নো রিজন ওয়াজ গিভেন ফর দ্য আনএক্সপেক্টেড ডিপার্চার অফ দ্য নেভি টপ সিভিলিয়ান অফিসিয়াল। আর এরপরে অনেক কোম্পানি তাদের কোয়ার্টার ফোরে নাম্বার পেশ করেছে, সেগুলো একে একে দেখে নেব। প্রথমে এই যে এলটিএম লিমিটেড এর নাম্বার দেখবো। এটা আগে এলটিআই মেন্ট্রি নামে মার্কেটে লিস্ট ছিল, পরে এই যে নাম সেটা পরিবর্তন করা হয়। এখানে সেলস দেখতে পাচ্ছেন এই 16% বেড়েছে, 9,772 কোটি থেকে বেড়ে 11,292 কোটি। এবং এই নেট প্রফিট এটাই 1,129 কোটি থেকে বেড়েছে 1,387 কোটি। তবে এবারে যে কোম্পানিগুলো নাম্বার পেশ করছে বেশিরভাগেরই অপারেটিং প্রফিট মার্জিন এগুলো কিছুটা কমেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইয়ারলি বেসিসে এই যে প্রফিট মার্জিন এটা তো 1% বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি বেসিসে এটা 2% পড়ে গেছে। তো এই কোম্পানির নাম্বার মিক্স এসেছে এরকমই বলুন। তার সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এক একটা শেয়ার পিছু 53 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তবে এই রেকর্ড ডেট এটা এখনো ঘোষণা হয়নি। এরপরে যে এজিএম হবে বা অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে এই রেকর্ড ডেট এটা ঘোষণা করে দেওয়া হবে। তারপরে আদানি এনার্জি সলিউশন লিমিটেড, এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বেড়েছে, 6,375 কোটি থেকে বেড়ে 7,443 কোটি কোয়ার্টারলি বাড়া। এবং এই নেট প্রফিট এটাই 714 কোটি থেকে বেড়েছে 723 কোটি, এটা কোয়ার্টারলি বাড়া। এই এবিটা পয়েন্টেও দেখতে পাচ্ছেন এই ইয়ারলি এবং কোয়ার্টারলি বৃদ্ধি দেখা গেছে। তবে এর আগের কোম্পানিটার মতোই এইখানে এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা কমে গেছে। তবে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারলিও কমেছে,
যেই 32% থেকে কমে 29% হয়েছে। এর আগের কোয়ার্টারে 30% ছিল, সেটা থেকেও কমেছে। এমনিতেই সেলস, নেট প্রফিট এগুলো বেড়েছে, কিন্তু এই প্রফিট মার্জিন এটা ডাউন হলো। তারপরের কোম্পানি সায়েন্ট লিমিটেড, এইখানে নাম্বার খুবই খারাপ এসেছে। এই সেলস মাত্র 1% বেশি, এই 1909 কোটি থেকে বেড়ে 1927 কোটি হয়েছে। কিন্তু এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 186 কোটি ছিল, সেখান থেকে অনেক পরিমাণে কমে গেছে, মাত্র 65 কোটি নেট প্রফিট এসেছে। আর এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও খুব খারাপ হয়েছে, এই 16% থেকে পড়ে 12% হয়েছে, এবং কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 13% থেকে পড়ে গেছে। এই রেভিনিউ এটা একদম নিউট্রাল এসেছে, এবং তারপরে বাকি সমস্ত ডেটাগুলোর দিক থেকে এই নাম্বার কিন্তু নেগেটিভ। তবে কোম্পানি বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করেছে, এবং তারই সঙ্গে সঙ্গে গ্লোবাল এক্সপেনশনের যে প্ল্যান সেটা সামনে রেখেছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন 720 কোটি টাকা বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। কতগুলো শেয়ার তারা বাইব্যাকের মাধ্যমে কিনবে? এই 64 লাখ শেয়ার তারা বাইব্যাকের মাধ্যমে কিনবে। কত করে কিনবে? এই 1125 টাকা পার পিস হিসাবে কিনবে। বর্তমানে কত দাম চলছে? এই 934 টাকা। এইখান থেকে অনেকটা উপরেই, প্রায় 200 টাকা উপরে এই যে বাইব্যাক সেটা হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি একটা নতুন ব্রাঞ্চ অফিসও খুলতে চলেছে। কোথায়? দেখতে পাচ্ছেন কিংডম অফ সৌদি আরবিয়া। তারপরে এই হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড, এইখানে নাম্বার কেমন? মোটামুটি ভালোই বলবো। সেলস 1135 কোটি থেকে বেড়ে 1288 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 155 কোটি থেকে বেড়েছে 208 কোটি। এবং এই কোয়ার্টারলি বেসিসেও এই সেলস বলুন বা এই নেট প্রফিট বলুন, এগুলো বেশি এসেছে। তবে সেই একই জিনিস, এই অপারেটিং প্রফিট মার্জিন এখানে একটু প্রেসার দেখতে পাওয়া যাচ্ছে। এই 21% থেকে পড়ে হয়ে গেছে 19%। এর আগের কোয়ার্টারে কত ছিল? 20% ছিল। তারপরে কৈতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড, এইখানে সেলস এটা 20% বাড়লেও এই যে নেট প্রফিট এটা অনেকটাই ডাউন হয়েছে। 8.63 কোটি নেট প্রফিট পড়ে হয়েছে 1.26 কোটি, এবং কোয়ার্টারলি এই যে ডেটাগুলো সেগুলো সবই খারাপ এসেছে। আর এই অপারেটিং প্রফিট মার্জিন এটাই ইয়ারলিতে ইমপ্রুভ হয়েছে 6.5% থেকে বেড়ে হয়েছে 9.1%, কিন্তু কোয়ার্টারলি এটা ডাউন হয়ে গেছে। এরপরে কোম্পানি টাটা টেলি সার্ভিসেস লিমিটেড মার্কেট চলাকালীনই নাম্বার এসে গিয়েছিল, এবং তারপরে এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন প্রায় 10% কাছাকাছি বেড়ে গিয়েছিল। যদিও সেই তেজি টিকিয়ে রাখতে পারেনি, এবং টপ লেভেল থেকে অনেকটা পড়ে গিয়ে দিনের শেষে মাত্র 2.1% বেড়ে বন্ধ হয়েছে। কেমন এলো নাম্বার? এখানে সেলস 4% কমে গেছে, কিন্তু এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছেন কোম্পানি আগে লসে ছিল, ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বেসিসেই বলুন, তো সেই সব কিছু লস কাটিয়ে উঠে কোম্পানি প্রফিটেবল হয়েছে। তাহলে এখানে কোম্পানির সেলস এটা তো পড়ে গেছে, কিন্তু কিভাবে প্রফিটেবল হলো? নিশ্চয়ই কিছু আদার ইনকাম যুক্ত হয়েছে। সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে আদার ইনকাম, এগুলো আগে দেখতে পাচ্ছেন 3 কোটি, 5 কোটি, 2 কোটি এরকম রেঞ্জে থাকতো। সেখান থেকে এবারে এই 665 কোটির একটা আদার ইনকাম যুক্ত হয়েছে, এবং শুধুমাত্র এই কারণের জন্য কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়েছে। এমনিতে বিজনেস ওয়াইজ কোম্পানি কিন্তু সেরকম ইমপ্রুভমেন্ট দেখাতে পারেনি। কারণটা দেখতেই পাচ্ছেন, এই ইয়ারলি বেসিসে রেভিনিউ ডাউন, এবং এই কোয়ার্টারলি বেসিসে মাত্র 2 কোটি বেড়েছে। তারপরে আদিত্য বিড়লা সানলাইট এএমসি লিমিটেড, এইখানে কেমন এলো কোম্পানির নাম্বার? এখানে সেলস 7% বেড়েছে 429 কোটি থেকে বেড়ে 458 কোটি, কোয়ার্টারলি ডাউন, এবং এই নেট প্রফিট এটাই 228 কোটি থেকে 18% পড়ে হয়ে গিয়েছে 187 কোটি। তবে এবারে এই যে ডেটাগুলো এসেছে এগুলো সবই দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারলি বেসিসে এই কমই কিন্তু এসেছে। তারপরে চয়েস ইন্টারন্যাশনাল লিমিটেড, এইখানে সেলস 21% বাড়া কোম্পানির 253 কোটি থেকে বেড়ে 307 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 53.5 কোটি থেকে বেড়ে হয়েছে 67.8 কোটি। এই কোয়ার্টারলি বেসিসে এই নাম্বারগুলো কিছুটা পরিমাণে ভালো এসেছে। তারপরে কোম্পানি সিআই অটোমোটিভ ইন্ডিয়া লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 15% বেড়েছে 2273 কোটি থেকে বেড়ে হয়েছে 2612 কোটি, কোয়ার্টারলিও বেশি, এবং এই নেট প্রফিট এটা আগে ছিল 206 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 249 কোটি। এই নাম্বারগুলো কোয়ার্টারলি বেসিসে ইমপ্রুভ হয়েছে। তারপরে ব্লু স্টোন জুয়েলারি অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড, এখানে খুবই ভালো নাম্বার পেশ করে দিয়েছে। সেলস 48% বেড়েছে 461 কোটি থেকে বেড়েছে 688 কোটি, এবং তারপরে বাকি ডেটাগুলো দেখতে পাচ্ছেন এই নেট প্রফিট আগে তো কোম্পানি লসে ছিল, মানে এর আগের বছর সেম কোয়ার্টারে 51 কোটি লসে ছিল, সেখান থেকে এই কোম্পানি 31 কোটি প্রফিট দেখিয়ে দিয়েছে। তবে কোয়ার্টারলি বেসিসে যদি দেখেন এই নাম্বারগুলো কিন্তু ডাউন হয়ে গিয়েছে। তারপরে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বা ইউটিআই এএমসি, প্রথমেই দেখতে পাচ্ছেন এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 40 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এইখানে নাম্বার কেমন? নাম্বার খারাপ, সেলস মাত্র 4% বেড়েছে, কিন্তু তারপরে নেট প্রফিট দেখতে পাচ্ছেন লসে চলেছে যে কোম্পানি 51 কোটি লস দেখিয়েছে। এর আগের কোয়ার্টারে কোম্পানি 138 কোটি প্রফিট দেখিয়েছিল, আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 102 কোটি প্রফিট দেখিয়েছিল। নাম্বার খারাপের দিকে এসছে বলবো। তারপরের কোম্পানি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড, কোম্পানি এক একটা শেয়ার পিছু 2 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির নাম্বার কেমন? নাম্বার স্ট্রং, সেলস 23% বাড়া, এই ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বেসিসে বলুন সব জায়গাতেই বেড়েছে। এবিটাও দেখতে পাচ্ছেন 121 কোটি থেকে বের হয়েছে 149 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি, এবং নেট প্রফিট এটাই 117 কোটি ছিল, এখান থেকে বের হয়েছে 130 কোটি, এটা কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে কোম্পানি টাটা ক্যাপিটাল লিমিটেড, এরাও স্ট্রং নাম্বার পেশ করেছে। এখানে সেলস 9% বেড়েছে 7,478 কোটি থেকে বেড়ে 8,160 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 1000 কোটি থেকে বের হয়েছে 1466 কোটি, এবং এবারের নাম্বারগুলো এর আগের কোয়ার্টারের থেকেও বেশি
বেশি এসেছে। তারপরে মাহিন্দ্রা লজিস্টিক্স লিমিটেড এরাও ভালো নাম্বার পেশ করে দিয়েছে। এইখানে কোম্পানির সেলস 14% বাড়া, 1570 কোটি থেকে বেড়ে 1791 কোটি, এবং এই নেট প্রফিট এটাই মাইনাসে ছিল, -5 কোটি দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে প্রফিটেবল হয়েছে এই 22.5 কোটি নেট প্রফিট এই কোম্পানি পোস্ট করেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। এখানে দেখতে পাচ্ছেন ডিক্লেয়ার্স ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এই জুলাই 10 তারিখটাতে এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট হিসেবে রাখা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কোম্পানি ইনফোসিস লিমিটেড, আজকে তো মার্কেটে 2.90% পড়ে গেছেই, এবং তারপরে কোম্পানি তাদের কোয়ার্টার ফোর নাম্বার টেস্ট করেছে। এখানে কেমন নাম্বার, এখানে সেলস এটা তো 13% বেড়েছে, 40,925 কোটি থেকে বেড়ে 46,402 কোটি এসেছে। নেট প্রফিট এটাও বাড়া, 7,038 কোটি থেকে বেড়ে 8,509 কোটি, এবং এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি বেসিসে এগুলোতে ইমপ্রুভমেন্ট এসেছে। মানে এই যে ব্যবসা করেছে সেখানে তো আগের কোয়ার্টারের থেকে নাম্বার ভালো এসেছে। তার সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন এটা দেখতে পাচ্ছেন এই 24-এর রেঞ্জে ছিল, সেইখানেই আছে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে। কত টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন, এই 25 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে একটা শেয়ার পিছু। আর এর রেকর্ড ডেট কবে রাখা হয়েছে, এই জুন মাসের 10 তারিখটাকে। আর এই ইনফোসিসের নাম্বার কিভাবে এত ভালো এলো দেখতে পাচ্ছেন, এই নেট প্রফিটে 21% কাছাকাছি বেড়েছে, প্রায় 20% বাড়া। এইখানে দেখতে পাচ্ছেন ইনফোসিস গ্রোথ কোয়ার্টার ফোর প্রফিট বাই এ ফিফথ অ্যাজ এআই ডোমিনেটস ডিল উইন। তো এআই রিলেটেড অনেক ডিল এই কোম্পানি জেতার জন্যই কোম্পানির যে প্রফিট সেটা প্রায় 20% কাছাকাছি বেড়েছে। কোম্পানি এই এআই সেগমেন্টে কাজ করছে সেটাই কোম্পানি বলছে। এই নাম্বারগুলোর দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে তো এরা বিট করেছে। কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে গ্রোথ সেটা দেখছে এই 1.5% থেকে 3.5%-এর মধ্যে থাকবে। মার্কেটের কেমন কি অনুমান ছিল এইখানে দেখতে পাচ্ছেন, রেভিনিউ যেটা থেকে 46,402 কোটি, সেখানে অনুমান ছিল 46,135 কোটি, অনুমানের থেকে রেভিনিউ বেশি এসেছে। এই এবিটার দিক থেকে মার্কেটের অনুমানটাকে কিছুটা মিস করে গেছে। এইখানে এই যে এবিট এটা দেখতে পাচ্ছেন 9,793 কোটি অনুমান ছিল, কত এসেছে 9,638 কোটি। মার্জিন এটা এসেছে 21%, অনুমান কত ছিল 21.1%, অনুমানের থেকে এটা একটু কম। এবং প্রফিট যেটা এসেছে 8,501 কোটি, এখানে মার্কেটের অনুমান ছিল 7,496 কোটি আসবে, এটা অনেকটাই বেড়েছে। কোম্পানির বিজনেস লেভেলেও কিছু প্রবলেম দেখা গিয়েছিল দেখতে পাচ্ছেন, ডেসপাইট এ স্লাইট ডিক্লাইন ইন লার্জ ডিল, মানে কোম্পানির এই লার্জ ডিলের পরিমাণ আগের থেকে অনেকটা কমে গেছে, এবং সেটা সত্ত্বেও কোম্পানির যে টোটাল কন্ট্রাক্ট ভ্যালু এটা দাঁড়িয়েছে $3.2 বিলিয়ন, প্রায় 28-29 হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে। তবে এই কোম্পানিটা তাদের এই রেভিনিউ গ্রোথের যে গাইডেন্স যেটা সামনে রেখেছে এই 1.5% থেকে 3.5%, এটা দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল 27-এর জন্য। তো এটা কি বোঝাচ্ছে, রিফ্লেক্টিং এ কশনস আউটলুক অ্যামিড অনগোয়িং জিওপলিটিক্যাল টেনশনস, মানে কোম্পানি ভবিষ্যতে এই সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। অর্থাৎ কি বুঝতে পারছেন, এই যে গাইডেন্স সেটা মোটামুটি খারাপের দিকে এসেছে। আর এর আগেও আমরা দেখেছি এইচসিএল টেক তারা তো তাদের নাম্বার ভালো পেশ করেছিল, কিন্তু গাইডেন্স খারাপ থাকার জন্য এইচসিএল টেকের মতো স্টকও 10% পর্যন্ত ক্র্যাশ দেখা গিয়েছিল। সেরকমটাই ইনফোসিসেও দেখতে পাচ্ছেন, নাম্বার তো মোটামুটি ভালো, কিন্তু কোম্পানি এই যে গাইডেন্স দিচ্ছে মানে ভবিষ্যতে কেমন ব্যবসা হবে সেটা কিন্তু একটু নেগেটিভ দিকেই মনে হচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং মার্জিন এর গাইডেন্স কত রেখেছে, এই 20% থেকে 22%। বর্তমানে এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কত ছিল, 24%। মানে কোম্পানি নিজেই মনে করছে পরবর্তী কিছু কোয়ার্টারে তাদের এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কমে যেতে পারে। আর এই আইটি সেক্টরের ক্ষেত্রে এই যে গাইডেন্স সেটাকে কিন্তু মার্কেট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে। আর এই ইনফোসিসের নাম্বার মার্কেটের পছন্দ হয়েছে কি হয়নি সেটা কিভাবে বুঝবেন, তার জন্য আমাদের আগামীকাল মার্কেট খোলার জন্য ওয়েট করতে হবে না, আজকেই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো, আমাদের ইনফোসিস যে শেয়ারটা রয়েছে তার যে এডিআর সেটা তো আমেরিকান মার্কেটে লিস্ট রয়েছে, তো সেই এডিআরটা দেখলেই আমরা বুঝতে পারবো আগামীকাল আইটি সেক্টর কেমন পারফর্ম করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন আমরা এই এডিআর গুলো আরো একবার খুলে নিয়েছি। এই ইনফোসিসের এডিআর বর্তমানে প্রায় 5.5% নিচে কিন্তু ট্রেড করছে, মানে এই নাম্বার ইনভেস্টরদের একদমই পছন্দ হয়নি, বিশেষ করে গাইডেন্সটা। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই উইপ্রো এটাও এই আইটি সেক্টরের কোম্পানি, এটাই 3.55% পড়েছে। আর আমাদের এই ইন্ডিয়ান যে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে বিশেষ করে নিফটি, সেখানে এই আইটির একটা বড় ওয়েটেজ রয়েছে। এই আইটি সেক্টরে যদি ক্র্যাশ আসে তাহলে কিন্তু পুরো মার্কেটে নিচের দিকে নেমে যেতে পারে। তারপরে কোম্পানি সিবলা, এই কোম্পানিটা তাদের যে বিজনেস সেটা বাড়াবার জন্য বিভিন্ন লাইসেন্স পাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন সিবলা শেয়ার প্রাইস ইউএসএফডিএ এরা এই কোম্পানিটাকে একটা বড় অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। কিসের ব্যাপারে অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছেন, সিবলা উইন্স ইউএসএফডিএ নোট ফর ফার্স্ট এবিরেটেড অলবুটেরল ইনহেলার। তো একটা প্রোডাক্টের জন্য এই কোম্পানি ইউএসএফডিএ এর তরফ থেকে ছাড় পেয়েছে। আর ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষে আমেরিকান মার্কেট চলুন দেখে নিন কেমন পারফর্ম করছে। এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন একটা শার্প রিকভারি এসে গেছে, যেমন হঠাৎ করে পড়ে গিয়েছিল তেমন হঠাৎ করে রিকভারিও আসছে। এই বোটম থেকে এই অল্প কিছুক্ষণ সময় প্রায় 0.1%-এর কাছাকাছি রিকভার হয়েছে। আর যদি এই নাসডাক কম্পোজিটের কথা বলি, চলুন একবার রিফ্রেশ করে নিই। এইখানেও দেখতে পাচ্ছেন
এই বোটম লেভেল থেকে প্রায় 0.69% রিকভারি এসেছে, যদিও এখন প্রায় 1% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।